কে শুনলাম 4টা গল্প নাকি একসাথে? হ্যাঁ, ছোটোর দিকে 4টা গল্প, এপিসোড 5 থেকে 8 একত্রে আসছে। নতুন পুরানো শ্রোতা আছে, সবার সুবিধার জন্য। সামনে উপন্যাস আসছে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তাহলে চলো ওই 4টা গল্প তাহলে শুনে ফেলি ঝটপট। হ্যাঁ চলো চলো, চলো চলো চলো। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প 2 শেরি বাবা। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। ভুবন মানুষটা ভালো, কিন্তু তার কপাল ভালো নয়। কপালের ফেরে তার মা বসন্ত কুমারী অতিশয় রকচটা মহিলা। মায়ের দাপটে আর গলাবাজির চোটে পাড়া প্রতিবেশীরা কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না। আবার কপালের দোষে ভুবনের বউ নয়নতারাও হলো সাংঘাতিক দজ্জাল। নয়নতারাকে পছন্দ করে ভুবনের বউ করে এনেছিলেন মা বসন্ত কুমারী। তা এখন শাশুড়ি বউয়ের সকাল থেকে রাত স্তক রোজ এমন কুরুক্ষেত্র হয় যে যা কহতব্য নয়। ঝগড়ার চোটে বাড়ির পোষা বেড়ালটা বিদায় নিল। পোষা নেড়ি কুকুরটাও মনের দুঃখে করালবাবুর বাড়িতে গিয়ে জুটেছে, ডাকলেও আসে না। কাকপক্ষীরাও আনাগোনা বন্ধ করেছে। কাঙ্গাল ভিখারিরা অবধি বাড়ির ছায়া মানায় না। ভুবনেরও মাঝে মাঝে সন্ন্যাসী হওয়ার ইচ্ছা হয় বটে, কিন্তু ঠিক সাহস পায় না। সন্ন্যাসী হলে লেংটি পরে থাকতে হবে, ভিক্ষে করে খেতে হবে। তাছাড়া সাধন ভজনের হ্যাবাও তো কম নয়। মা আর বউয়ের ঝগড়ার চোটে অনেক দিন বাড়িতে রান্নাই হয় না। ভুবন না খেয়েই দোকানে গিয়ে সারাদিন পরিশ্রম করে। দোকান তার ভালোই চলে, আয়ও কম নয়, তবে মনে সুখ নেই। আজ ভোররাত থেকেই বসন্ত কুমারী আর নয়নতারায় ঝগড়া লেগেছে। ভুবন বাড়িতে না টিকতে পেরে সাত সকালে এসে দোকান খুলে বসেছে। সন্ন্যাসী হবে না, গলায় দড়ি দেবে, সে কথাই বসে বসে ভাবছে। এত সকালে কর্মচারীরা আসে না, খদ্দেরও জোটে না। তাই নিরিবিলিতে বসে শুক্রামের দোকান থেকে আনানো ভাঁড়ের গরম চা খেতে খেতে নিবিষ্ট মনে ভুবন ভাবছিল সন্ন্যাসী না গলায় দড়ি। ঠিক এমন সময় কে যেন বলে উঠল, কেন ব্রাহ্মণ ভোজন? ভুবন অবাক হয়ে দেখল একজন আধবুড়ো দাড়িগোপলা লোক তার সামনে দাঁড়িয়ে। পরনে গেরুয়া রঙের একটা জব্বা মতো, মাথায় ঝুঁটি। সাধু বৈরাগী হতে পারে, ফকির দরবেশ কি আউল বাউল হওয়াও বিচিত্র নয়। তা ভুবন বলল, আপনি কি? লোকটা গম্ভীর মুখে বলল, সন্ন্যাসী হওয়া বা গলায় দড়ি দেওয়ার চাইতে ব্রাহ্মণ ভোজন করানো অনেক ভালো। ভুবন তাড়াতাড়ি উঠে লোকটার পায়ে ধুলো নিয়ে গদগদ হয়ে বলল, আপনি কি অন্তর্যামী? লোকটা খ্যাঁক করে উঠে বলল, অন্তর্যামী হওয়াটা কি খুব সুখের ব্যাপার বলে ভেবেছ নাকি হে বাপু? দিন রাত মানুষের মনের মধ্যে যত আকথা কুকথা বুড়বুড়ি কাটছে, সেগুলো কান দিয়ে ভেতরে এসে ধরছে। সেটা কি ভালো হচ্ছে রে বাপু? দুটো কান অপবিত্র হচ্ছে রোজ। গঙ্গা জল দিয়ে রোজ পরিষ্কার করতে হয়। রাঙ্গা বাবা কি যে বিভূতি দিলেন, এখন হয়েছে জ্বালা। ভুবন হে হে করে বলল, আগে পাপি তাপিদের জন্য না হয় একটু কষ্ট করলেনই মহারাজ। থাক থাক, আর দাঁত বের করে বিনয় দেখাতে হবে না। বলি, খাঁটি সর্ষের তেল কি আছে? ভুবন হাত জোর করে বলল, আছে বাবা, আছে। তাই এক পালা বের করো তো বাপু। গায়ে খড়ি উঠেছে, তা খড়ি ওঠারই বা দোষ কি? কৈলাস থেকে হেঁটে আসছি, 4 দিন স্নান নেই। বলেই জব্বাটা খুলে ফেলল লোকটা। আদুর গা হয়ে একটা টুল টেনে বসে বলল, বেশ ডলায় বলায় করে তেলটা মেখে দাও তো বাপু। ভুবন যেন বর্তে গেল। খুব যত্ন করে তেল মাখাতে মাখাতে বলল, তা বাবা, আপনার শ্রী নামটা কি শুনতে পাই না? তা পাবে না কেন? নাম তো 5 জনকে বলার জন্য। তবে এ হলো সাধন মার্গের নাম। তা আমাকে সবাই আদর করে
তুষেরই বাবা বলে ডাকে। সকাল বিকেল তুষের করে খাঁটি গরুর দুধ খাওয়ার অভ্যেস কিনা। চোখ বড় বড় করে ভুবন বলল, একবারে। ওরে বাপু, দুধ কি আর আমি খাই? সাধন ভোজনের আত্মার যে মেহনত হয় তাতে দুষের দুধ তো নস্যি, ওটা আত্মাই টেনে নেয়। তা বাপু, নতুন গামছা আছে? তা এক্ষুনি আনিয়ে দিচ্ছি। ওই সঙ্গে একজোড়া নতুন ধুতি আর দুখানা ভালো গেঞ্জিও আনিও রেখো। আর আমি পুকুরে ডুবতে আস্তে আস্তে যেন তুষের দুধ তৈরি থাকে। দুপুরে ব্রাহ্মণ ভোজনে কি কি লাগবে তাই এসে বলছি। ভুবন খুব কাঁচুমাচু হয়ে বলল, আগে বারবম সেবা করা তো ভাগ্যের ব্যাপার বাবা, কিন্তু আমার যে বাড়িতে বড় অশান্তি। হা হা করে হেসে দুশিরি বাবা বলে, সে কি আর জানি না রে মূর্খ, তোর জন্যই তো কৈলাস থেকে এত দূর কষ্ট করে আসতে হলো। তোর দুঃখে স্বয়ং শিবের সিংহাসন নড়ে গেছে। বাবা শিবই তো আমাকে ডেকে বললেন, যা তো দুশিরি, গিয়ে একটু দেখে আয়, ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন? ভুবন গদগদ হয়ে বলল, বটে বাবা, স্বয়ং শিব পাঠিয়েছেন আপনাকে। তবে আর বলছি কি রে বেটা, যা তোদের জোগাড় দেখ রে। দুশিরি বাবা স্নান করে এসে কাঁচি ধুতি পরে দুশের দুধ শেষ করে বললেন, এবার চল বেটা, তোর বাড়িতে ব্রাহ্মণ সেবার ব্যবস্থা দেখি গে। ভুবনের বাড়ি কাছেই। খুব ভয়ে ভয়ে দুশিরি বাবাকে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে ঢুকতেই দেখতে পেল ভেতরের বারান্দায় বসন্ত কুমারী আর নয়নতারার হাতে খুন্তি। বসন্ত কুমারী বলছে, বুড়ি শাকচুন্নি। নয়নতারা বলছে, ডাইনি বুড়ি, শনির নুড়ি। তা হঠাৎ দুশিরি বাবা বাঁচ খায় গলায় হাঁক মারল, বসন্ত কুমারী, নয়নতারা, তোমাদের এত অধপতন হয়েছে? অচেনা একটা লোককে হঠাৎ এমন বজ্রগম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকতে দেখে ওই দুজনেই থেমে গেল। তারপরই বসন্ত কুমারী তেড়ে এলো। তুই কে রে ড্যাকড়া? খুন্তি উঁচিয়ে নয়নতারাও বলল, কে এলেন রে গুরু ঠাকুর? দুশিরি বাবা অত্যন্ত ব্যথিত গলায় বলে উঠল, ওরে, ঝগড়া করবি তো পাপের বেটির মতো কর। ও কিরকম ধারা, মিনমিনে ঝগড়া তোদের। তোদের ঝগড়া ছেড়ে দেখে কৈলাসে যে মা দুর্গা এসে কুটুপাটি আমাকে ডেকে বললেন, ওরে, ওই দুজনের তো এখনো ঝগড়া দুধের দাঁতই গজায়নি, তবু কেমন মিউ মিউ করছে দেখ। যা বাবা, ওদের একটু ঝগড়ার পাট দিয়াই। শাশুড়ি বউ দুজনেই দুজনের দিকে একটু চেয়ে ঝগড়া ভুলে দুশিরি বাবার উপরে ঝাঁপিয়ে পড়ল। জোর চুরি করে এক জায়গা পাও না? মা দুর্গা পাঠিয়েছে তোমাকে দেবু ঝেড়ে। তা হাসি হাসি মুখে দাড়িতে হাত বোলাতে বোলাতে দুশিরি বাবা বলল, ওরে, তোদের হবে, প্রতিভা আছে কিন্তু সাধনা নেই, তাই তো আমার আশা। তা বসন্ত কুমারী ফোঁস করে উঠল। কোথাকার কে আমার ঝগড়া শেখাতে এলেন রে? নয়নতারাও ঝেঁঝে উঠল। দেব মুখে নুড়ো জেলে। দুশিরি বাবা মাথা নেড়ে বলল, হচ্ছে না, কলায় তোদের কোনো হুল নেই, বিষ নেই, ঝাঁজ নেই, ধকো নেই, কলজেরও জোর কম, দমেরও বালা আয়নি। তাছাড়া কোথায় সম পড়বে, কোথায় ফাঁক, আরও তো ঠিক ঠিকানা পাচ্ছি না। তোদের যে একেবারে গোড়া থেকে শেখাতে হবে। ওরে ভুবন, বাড়িতে তানপুরা নেই? আগে না মহারাজ। তোকে হারমোনিয়াম আছে? তা আছে একটা। আরে শিক্ষির নামা, আর পারলে ও বেলা একজন খোলদার ধরে আনিস, ঝগড়ার সঙ্গে খোলটা জমে ভালো। ভুবন হারমোনিয়ামটা নামিয়ে দিয়ে টুক করে সরে পড়ে শটান দোকানে গিয়ে ঘাপটি মেরে বসে রইল। বাড়িতে কি হচ্ছে ভেবে বুকটা বড় দুরু দুরু করছে সারাক্ষণ। দুপুরবেলা বাড়িতে এসে তাজ্জব, ভেতরের বারান্দায় দুশিরি বাবা খেতে বসেছে। কাঁসার থালায় ভাত, থালা ঘিরে পঞ্চব্যঞ্জন, মাছের মুড়ো, 3 রকমের মাছ, ধোকার ডালনা, বাটি চচ্চড়ি, পায়েস, এলাহি আয়োজন। নয়নতারা ঘোমটা দিয়ে পরিবেশন করছে আর বসন্ত কুমারী কাছে বসে হাত পাকা দিয়ে হাওয়া করছে দুশিরি বাবাকে। ভুবনকে দেখে দুশিরি বাবা উদার গলায় বলে, আয় বেটা আয়, তোর ঘরে যে সাক্ষাৎ মা মনসা আর চামুন্ডার বাস, তুই তো ভাগ্যবান রে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ,
তালিম দিতে গিয়ে দেখি দুজনেরই ঈশ্বর তত্ত্ব ক্ষমতা নিয়ে এসেছে। সাধনা করলে অনেক উপরে উঠতে পারবে, তবে একটু সংযম, ধৈর্য আর পরিশ্রমের দরকার। যে আজ্ঞে বাবা। দুপুরে দুশেরি বাবা একটু টেনে দিবা নিদ্রা দিল। ভুবন খেয়ে উঠে দেখল তার মা আর বউ রান্নাঘরে মুখোমুখি বসে খাচ্ছে আর খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন কথা কইছে। দুপুরে একটু গড়িয়ে নিয়ে বিকালে উঠে ভুবন দেখল দুশেরি বাবা মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসেছে। তার একাধারে বসন্ত কুমারী, অন্য ধারে নয়নতারা। দুশেরি বাবা বসন্ত কুমারীর দিকে চেয়ে বলল, এবার শুরু করো মা। মুখপুরি বলার সময় একটু শুদ্ধ নীল লাগাতে হবে, মনে থাকে যেন। তা বসন্ত কুমারী ভারী কুণ্ঠিত হয়ে বলল, আমার কি আর এই বুড়ো বয়সী ওসব হবে বাবা? আরে হবে হবে। আর নয়নতারা মা, তুমি যখন ডাইনি বুড়ি বলবে তখন করি মধ্যম। নয়নতারা লাজুক মুখে বলল, বড্ড লজ্জা করছে বাবা। দৃশ্যটা দেখে ভুবনের চোখে জল এলো। তার জীবনে যে এমন সুদিন আসবে তা সে কখনো কল্পনাও করেনি। না, লোকটা যদি ঠকজোচরও হয় তা হোক, ভুবন দুশেরি বাবাকে ছাড়বে না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প নিত্যানন্দ পালের খোঁজে। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। আচ্ছা মশাই, মহেশ চাটুর্যের বাড়িটা কোন দিকে বলতে পারেন? হ্যাঁ, মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন মশাই? এই শহরে এত বাড়ি থাকতে ওই মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন? মহেশ কিন্তু বজ্জাতের ধারী। আপনি কি পাওনাদার নাকি? আগে ঠিক তা নয়। আসলে মহেশ চাটুর্যের সঙ্গে আমার চেনা জানাও নেই, তবে তার বাড়িটা খুঁজে পেলে এই শ্যামবাবুর খোঁজ পাওয়া সহজ হতো আর কি। মহেশ চাটুর্যের বাড়ির উল্টো দিকে নীলমণি লেন। সেই নীলমণি লেন ধরে ঠিক 144 পা হাঁটলে বাঁ হাতে চারু ঘোষের বাড়ি পড়বে। চারু ঘোষকে চেনেন কি? চারু ঘোষ, তাকে চিনতে চাইছেন? তা এত মানুষ থাকতে এই হঠাৎ চারু ঘোষকেই বা চিনতে চাইছেন কেন? ওরকম হাড়কে পঙ্কে কেউ চিনতে চায়? আগে না, চারু ঘোষকে না চিনলেও ক্ষতি নেই, তবে তার বাড়িটা খুঁজে পেলে বাড়ির দক্ষিণ দিকে পূবমুখ রাস্তাটাও পাওয়া যাবে কিনা। আর ওই রাস্তাতেই দিকপতি ঘোষালের বাড়ি। চারু ঘোষের বাড়ি থেকে বড় জোর 1 ফার্লং হবে। দিকপতি ঘোষালের সঙ্গেই বা আপনার কিসের দরকার মশাই? সন্ডাগুন্ডা লোক, ওর সঙ্গে মাখামাখি তো না করাই ভালো। না না, দিকপতি ঘোষালকে আমার মোটেও দরকার নেই। আসলে দিকপতি ঘোষালের মামাতো ভাই হলেন ভবেন লাহিড়ী। সর্বনাশ, এর মধ্যে আবার ভবেন লাহিড়ীকেও এনে ফেললেন। না মশাই, আপনি তো বিপদে পড়বেন দেখছি। এই তো 4 মাস আগে জেল খেটে এলো। আপনি যদি পুলিশের লোক হয়ে থাকেন তাহলে অন্য কথা, নইলে ভবেন লাহিড়ীর খোঁজ করাটা ঠিক কাজ হবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে ভবেন লাহিড়ীর ঠিকানাটার হদিশটা জানতে পারলে একটু সুবিধা হতো আর কি। শুনেছি ভবেন লাহিড়ী 93-এর 1/2/23 নম্বর বলভদ্র নস্কর স্ট্রিটে থাকেন। আর ওই বাড়িরই পেছন দিককার রাস্তা ধরে 47 পা এগোলে নকুলনাগের ভুসিমালের দোকান, তাই না? ভুসিমালের দরকার হলে এই নকুল নাগ কেন? বিস্তর নাগ নাগিনী আছে। নকুল নাগের দোকান থেকে ভুসিমাল কিনতে হবে এমন কোনো মাথার দিব্যি দেওয়া আছে কি? নকুল নাগ দিনে দুপুরে লোক ঠকায়। আগে না, কেনাকাটার জন্য আসেনি মশাই। কেনাকাটার ব্যাপার নয়। আসলে নকুল নাগের দোকানের পরে পরেশবাবুর গোডাউন। সেটা ছাড়িয়ে এই 20 পা হাঁটলেই অন্নপূর্ণা পাইস হোটেল। আর ওই পাইস হোটেলের ডান ধার ঘেঁষে বাঞ্চা ঘোষ লেন গোত্তা খেয়ে ঢুকে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে চান তো?
তার জন্য এখানে বিস্তার হোটেল আছে। অন্নপূর্ণা পাইস হোটেলেই খেতে হবে এমন কোনো কথা তো নেই। অতি রদ্দি দোকান মশাই, পচা মাছ, বাসি ভাত, ময়লা বাসন। খাওয়া দাওয়া মাথায় উঠেছে মশাই। মহেশ চাটুর্যের বাড়ি খুঁজে না পেলে যে সমূহ বিপদ। হ্যাঁ, বিপদ? আরে বলেন কি মশাই, এ তো ভারী ভালো খবর। কারো বিপদ আপদের কথা শুনলেই আমার মনটা ভারী নেচে ওঠে। তা কিরকম বিপদ আপনার? আগে সমূহ বিপদ। ওই মহেশ চাটুর্যের বাড়ির নিশানা ধরে চারু ঘোষের বাড়ি খুঁজে বের করে সেই বাড়ির খুঁটি ধরে দিকপতি ঘোষালের। আহা হা হা, ও তো একবার হয়ে গেছে। আপনি ইতিমধ্যে অন্নপূর্ণা হোটেলে পৌঁছেও গেছেন। আসলে যেতে চাইছেন কোথায়? আগে সেটাই তো ফেঁদে বলছিলাম। অন্নপূর্ণা হোটেল পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। ওখান থেকে হেলে দুলে হাঁটলেও এই দুলাল বিশ্বাসের বাড়ি 5 মিনিটের পথ। ওরে বাবা, দুলাল বিশ্বাসের মতো পেঁচালো লোক যে ভূভারতে নেই। ভালো কথারও এমন টাকা মানে করবে যে হাঁ হয়ে থেকে যেতে হবে। তা দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার কি দরকার আপনার মশাই? সে তো বটেই। দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার তেমন ইচ্ছাও নেই আমার। তবে কিনা দুলাল বিশ্বাসের বাড়ির উল্টো দিকে যে মাঠটা আছে সেটা কোনাকুনি পেরোলেই রামরতনের গোয়াল। চেনেন নাকি? আর বলবেন না মশাই, রামরতনকে এ তল্লাটে সবাই হাড়ে হাড়ে চেনে। দুধ না খড়ি গোলা জল তা বুঝবার উপায় নেই। সেই দুধ থেকেই তো 3 তলা বাড়ি করে ফেললাম মশাই। খবরদার, ওর কথায় ভুলে আবার দুধের বন্দোবস্ত করে ফেলবেন না। না, দুধের তেমন দরকারও নেই আমার। ছেলেবেলা থেকেই আমার দুধে অরুচি। আমার আবার দুধের স্বর না হলে রাতের খাওয়াটাই পুরো হয় না। কিন্তু রামরতনের দুধের স্বর খোঁজার চেয়ে প্রশান্ত মহাসাগরের জলে স্বর খোঁজা ভালো। তা রামরতনকে আপনার কিসের দরকার? না না, রামরতনের সঙ্গে আমার কোনো দরকারই নেই। তবে তার গোয়াল ঘরটা চিনে নেওয়াটা ভালো। কারণ ওই গোয়াল ঘর থেকে ঈশান কোণে কয়েক পা এগোলেই মদনবাবুর হলুদ দোতলা বাড়ি আছে বলে শুনেছি। মদন আবার বাবু? আর হাসাবেন না মশাই। মদন যদি বাবু হয় তাহলে তেলাপোকাও পক্ষী। মদনকে লোকে কি নামে চেনে জানেন? মারু মদনা। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়। ওই মদনার পাল্লাই পড়লে সর্বনাশের আর দেরি নেই জানবেন। হ্যাঁ, সে তো ঠিকই। মদন বাবুর পাল্লায় পড়ে আমার কাজটাই বা কি বলুন। মদন বাবুকে নয়, তার বাড়িখানা পেয়ে গেলে আর চিন্তা নেই। ওই বাড়ির সামনে একটা ল্যাম্পপোস্ট আছে, তাই না? তা থাকতে পারে। ল্যাম্পপোস্টের অভাব কি এখানে? সর্বত্র ল্যাম্পপোস্ট পাবেন। আগে তা তো বটেই। তবে ওই ল্যাম্পপোস্টটার একটা আলাদা ব্যাপার আছে। কি ব্যাপার বলুন তো? ওই ল্যাম্পপোস্টের নিচে কিছু পোতা টোতা আছে নাকি? তা থাকতেও পারে, তবে আমার সে খবর জানা নেই। তাহলে ল্যাম্পপোস্ট দিয়ে কি হবে মশাই? আপনি তো আর বিদ্যাসাগরের মতো ল্যাম্পপোস্টের আলোয় লেখাপড়া করবেন না। আগে না, লেখাপড়া পাঠ কবেই চুকে বুকে গেছে। তবে আসলে ওই ল্যাম্পপোস্টটাকে 1 নম্বর ধরে পশ্চিম দিকে এগোতে এগোতে 12 নম্বর ল্যাম্পপোস্টের লাগোয়া বাড়িটাই হচ্ছে সনাতন সরখেলের বাড়ি। সনাতন সরখেল যে মাথা পাগলা লোক। দিন রাত আপন মনে বিড়বিড় করে আর বাতাসে আঙ্গুল দিয়ে আগে বুকি কাটে। অঙ্কের মাস্টার ছিল বুঝলেন। অঙ্কে ভারী পাকা মাথা। আর ওই আঁক কষতে কষতে মাথাটা গেল। তা আপনি কি অঙ্কে কাঁচা? বেজায় কাঁচা মশাই, বেজায় কাঁচা। তবে সেজন্য নয়। সনাতন সরখেলের বাড়ির লাগোয়া নরেন ঘড়াই লেন। আর ওই নরেন ঘড়াই লেনের 47B বাড়িটা হলো খগেন বাবুর। খগেন বাবু? খগেন বাবুর সারা গায়ে চুলকানি মশাই। দিনভর কেবল গ্যাস গ্যাস করে সারা শরীর চুলকে যাচ্ছেন। কথা কইবার ফুসরত নেই। বড় ছোঁয়াচে রোগ। খগেন বাবুর ধারে কাছে যাবেন না। আপনার ভালোর জন্যই বলছি। হ্যাঁ, চুলকানিকে আমি বড় ভয় পাই। তবে রক্ষে এই যে খগেন বাবুর সঙ্গে আমার কোনো দরকার নেই। তার বাড়ি ছাড়িয়ে বাঁ হাতে 3 নম্বর রাস্তাটা ধরে এগোলেই গিরিশবাগের বাজার। হ্যাঁ হ্যাঁ, এই তো কাছেই। আগে আর সেই গিরিশবাবুর বাজার পেরিয়ে
ছাতুওয়ালা গলির মুখে নিত্যানন্দ পালের বাড়ি। তা তো বটেই। আর আমি নিত্যানন্দ পাল, কিন্তু নিত্যানন্দ পালের সঙ্গে আপনার কাজটা কি? হরিপদ নিত্যানন্দ পালকে একদম পছন্দ করে না। নিজের ভাইরা ভাই হওয়া সত্ত্বেও সে সর্বদাই বলেছে নিত্যানন্দ পালের মতো এমন হাড়ে হারামজাদা নাকি তলাদের দুটো নেই। নিত্যানন্দ নাকি সাংঘাতিক ঝগড়ুটে, ধার নিয়ে শোধ দেয় না, হাড়কে পণ, লাগানি ভাঙ্গানি করে বেড়ায়, জলের মতো মিথ্যা কথা বলে, কথা দিয়ে কথা রাখে না। ওহ, সে বলতে গেলে মহাভারত। তাই বুঝি? হরিপদের এত সাহস? যে আগে, তাই সে আমাকে বলেছে নিত্যানন্দের পেটে যদি একটা রাম চিমটি কেটে পালিয়ে আসতে পারি তবে তোকে 50 টাকা দেব। তাই আপনার কাছে আসা। হ্যাঁ? আগে হ্যাঁ। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প চকবেড়ের গোহাটায়। চকবেড়ে গোহাটায় গরু কিনতে গিয়েছিল পানাই মণ্ডল। চকবেড়ে অঞ্চলটা তেমন চেনা নয়, তার যাতায়াতই নেই, তবে নামটা জানা ছিল। আর এই গোহাটাই পরগনার সবচাইতে বড়। তার বউ বলে দিয়েছে, ওগো, আজকাল যেসব হাতির মতো বড় বড় জার্সি গরু, পাঞ্জাবি গরু বেরিয়েছে, ওগুলো কিনো না। ওই বিরাট গরু দেখলে বাবু ভয় করে। একটা লক্ষ্মীবন্ত দেখে দেশি গরু কিনে এলো। পানাই মণ্ডল গরু মর্ম তেমন জানে না। এতকাল গাই গরু পোষার মতো অবস্থায় ছিল না তার। পরপর বছর চারেক ভালো বর্ষা হওয়ায় চাষটা কপাল জোরে ভালোই হয়েছিল। তার ওপর নিমাই নস্কর নামে একটা চাষবাসে পাশ করা ছোকরা এসে তাকে অকালের ফসল ফলানো শিখিয়েছে। সেই সব করেই হাতে কিছু বাড়তি পয়সা চলে এলো। তাইতেই পাকা ঘর হলো, একটা টিউবওয়েল বসালো, শ্যালো কিনে ফেললো। বউ ফুলরানি বায়না ধরলো গরু না রাখলে বাড়ির লক্ষ্মীশ্রী আসে না, অতএব গরু একটা চাই। তা সে আর বেশি কথা কি, ট্যাঁকে টাকা নিয়ে পানায় অগত্য গোহাটায় চলে এসেছে। মুশকিল হলো গরু সে ভালো চেনে না। তার জমি চাষ হয় ভাড়া করা ট্রাক্টরে, সুতরাং বলদ রাখারও ঝামেলা পোয়াতে হয়নি কোনোদিনও। অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়া আর বিচিত্র কি। সেই জন্য একজন জান বুঝওয়ালা লোককে সঙ্গে আনবে ভেবে পীতম্বরকে ধরেছিল, কিন্তু পীতম্বরের শাশুড়ি এখন তখন অবস্থা। খবর পেয়ে সে জলেশ্বর চলে গেছে। পানাই সুতরাং তার বড় শালা জিগুকে নিয়ে এসেছে, কিন্তু জিগু বলল, ঝামেদা, গরু বিষয়ে আমার তেমন জ্ঞানই নেই। তবু দুই আনাড়িতেই এসেছে আজ। চকবেড়ের গোহাটায় ঢুকে তাদের চোখ চড়ক কাজ। সমস্ত জায়গাটা গরু গরু গন্ধে একেবারে ভোঁ ভোঁ করছে, তেমনি ধুলো উঠছে। গোবর আর গোচনায় একেবারে নান্দিভাসী ব্যাপার। তার সঙ্গে হাজারে বিজারে মাছি আর পোকামাকড়ে একেবারে ঝেঁপে ধরেছে চক্করটাকে। ঝিকু নাকে রুমাল চাপা দিয়ে বলে, ওরে বাবা, এই তো দেখছি নরক গোলজাল। শুধু গরু নয়, নামে গোহাটা হলেও পাঁঠা ছাগলের ব্যাপারীরাও বিস্তর জড়ো হয়েছে। সুতরাং দিশে হারা অবস্থা। বিস্তর খদ্দেরেরও আগমন ঘটেছে। ব্যাপার দেখে একটু ঘাবড়ে গিয়ে পানায় বলে, ওরে ঝিকু, এ তো আমাদের বাঁশবনের ডোমকানা অবস্থা রে। কেউ কি আর আমাদের পাত্তা দেবে? ঝিকু আনাড়ি হলেও চালাক চতুর। তার ওপর বিএ পাশ করে MA পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। বলল, লোকে যেন আনাড়ি বলে বুঝতে না পারে। ঘোরাঘুরি করতে করতেই হঠাৎ একটা বেঁটে মতো লোক জুটে গেল সঙ্গে। চোখে মুখে ভারী মোলায়েম গদগদ ভাব, চোখে ধূর্তামি। খুব মাখো মাখো গলায় বলল, গরু কিনবেন নাকি কর্তা? আমি হলাম গিয়ে লালমোহন। এই লোকে আমাকে বলে গরুর জহুরি। তা কি গরু চাই? পছন্দসই যদি কিনিয়ে দিতে পারি তাহলে 1% দালালি দিয়ে দেবেন। পানা একটু ভালো মানুষ গোছের, হয়তো রাজি হয়ে যেত, কিন্তু জিকু ফস করে বলে বসলো, ও হে বাপু, আমাদের গরু নিয়ে কারবার,
নবগ্রামে আমাদের গোশালা গিয়ে দেখে এসো, চোখ টেরা হয়ে যাবে। লোকটা ভরকালো না, বলল, তা তো বটেই, গোশালা যখন আছে তখন গরু চিনবেন বই কি। তবে কিনা গোহাটায় অনেক বড় বড় গরুর ব্যাপারীও ঘোল খেয়ে যায় কিনা। এই তো গত হপ্তাহে শিবেন মান্নার মতো পাকা লোককেও এক ব্যাপারী বুড়ো গরু গোছিয়ে হাওয়া হয়ে গেল। পানাই একটু ভয় খেয়ে বলল, তাহলে তো খুব ভাবনার কথা হে। তা তো বটেই। তারপর ধরুন চোরাই গরুর ব্যাপার আছে, রোগী গরুর ব্যাপার আছে, বন্ধা গরুর ব্যাপার আছে। গরু নিয়ে মহাভারত হয়ে যায় কর্তা। গত 20টি বছর এই গোহাটার সঙ্গে লেপ্টে আছি। এই গোশাস্ত্র এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। পানাই মণ্ডল বলল, তা তো বটেই। জিকু বলল, ঠিক আছে, ভালো গরু দেখিয়ে দেবে চলো। ভালো গরু যদি সস্তায় পাই তাহলে দালালে নয় বাপু, 50টা টাকা দিতে পারি। লালমোহন মাথা নেড়ে বলে, তা হবে না কর্তা, অত কমে পেরে উঠবো না। দালালি করে খাই, আমারও ঘরে বাল বাচ্চা আছে, খরচাপাতি আছে, এই দালালি সম্বল। আরও জনা করি দালাল নানা এলাকা ভাগ করে কাজ কারবার করছে, লড়ালড়ি তো কম নাই মশাই। গাই গই করে পানাই নিমরাজির মতো হলো। জিকু লোকটার সঙ্গে বিস্তর দরাদরি করে 0.5% রাজি করালো। তবে লালমোহন লোকটা বেশ কাজের। প্রথমে যে ব্যাপারীর কাছে নিয়ে গেল সেই লোকটাকে দেখলে মায়া হয়। ভারী দিন দুঃখী চেহারা, দুটি ছোট ছোট গরু নিয়ে হাটের একটেরে কোনায় সকলের চোখের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল। গরু দুটো ভারী ঠান্ডা, লোকটার মতোই। দুটো গরুই ভারী পছন্দ হয়ে গেল পানাইয়ের। তার মধ্যে সাদাই বাদামি ছোপলা গরুটা যেন তার দিকে চেয়ে চোখের ভাষায় কিছু বলতে চাইছিল। সে ব্যাপারীকে বলল, এটির কত দাম নেবে গো ব্যাপারী? তার রোগা ভোগা মানুষটা ক্ষীণ গলায় বলে, যা ভালো বুঝবেন দেবেন। জিকু আর লালমোহন মাঝখানে পড়ে বিস্তর ঝামেলা পাকিয়ে তুলল। লালমোহন বলল, 6000-এ দাও গো ব্যাপারী। জিকু ফুঁসে উঠে বলল, তার মানে তুমি দর হাঁকাবার কে হে বাপু? দালালি চাও সে পরে দেখা যাবে, দরদাম তো আমরা করব, তুমি দূর এগিয়ে দাঁড়াও। লালমোহন বলল, এ গরুর দাম 8-10 হাজারের নিচে নয়, কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছিলাম। তোমাকে আর আমাদের ভালো দেখতে হবে না, আমাদের ভালো আমরা বেশ বুঝি। লালমোহন যে সুবিধার নয় তা বুঝে নিতে বেশি সময় লাগলো না, কারণ লালমোহন বলে বসলো, ব্যাপারীরা পেটের দায়ে অনেক সময় কম দামে গরু বেচে দেয় বটে, কিন্তু সেটা ধর্ম তো ন্যায্য তো ঠিক নয়। গরুর একটা ধরা বাঁধা দাম তো আছে বাপু। ঠিক এই সময় সবাইকে চমকে দিয়ে একটা গুরুগম্ভীর কণ্ঠ বলে উঠল, দাম 4000 টাকা। লালমোহন চমকে উঠে চারদিকে চেয়ে দেখল, তারপর রুখে উঠে বলল, হ্যাঁ 4000 বললেই হলো 4000। কে বললো কথাটা শুনি? কিন্তু কোনো সারা শব্দ করল না। আর কাঁচুমাচু মুখে গরু ব্যাপারী পানাইকে বলল, আগে কর্তা, ওই 4000 দিয়েই গরুটা নিয়ে যান, বড় ভালো গরু। পানাই বলল, তাহলে গরুটা বেচছো কেন হে? রেখে দিলেই তো পারতে। লোকটা মাথা নেড়ে বললে, গরু তো আর আমার নয় বাপু, এই গরুর মালিক পরমেশ্বর রায়, তার গোয়ালে অনেক গরু। গরু বেশি হলে বেচে দেন, ওই আমি হলাম তার রাখোয়াল। পয়সা থাকলে আমি কিনে নিতুম মশাই, কিন্তু আমাকে বেচলেও 4000 টাকা উঠবে না। তবে বলে রাখছি বাবু, গরুটা হাত ছাড়া করবেন না, আপনাকে দেখলে ভালো লোক বলে মনে হয়, তাই বলছি। লালমোহন তোড় পেয়ে উঠে বলল, ও পরমেশ্বর রায়ের রাখাল, দিনে দুপুরে তাকে ঠকাচ্ছ? দাঁড়াও, আজই পরমেশ্বর বাবুর কাছে গিয়ে তোমার নামে নালিশ জানিয়ে আসবো। জিকু তেড়ে উঠে বলল, এই তুমি কার দালাল বলো তো হে লালমোহন? আমাদের কাছে দালালি চাইছো আর আসল দালালি করতে লেগেছো গরুর মালিকের। তুমি তো ফেরতবাজ লোক হে, দুমুখো সাপ। ফের সেই গমগমে গলাটা বলে উঠল,
ও কিন্তু গরু চোর। লালমোহন রাগে একটা লাফ দিয়ে চেঁচিয়ে উঠল। হ্যাঁ, এ কে কে বললো কথাটা? কার এত বড় আসপদ্দা? কেউ অবশ্য টু শব্দ উঠেও করল না। লালমোহন আগুন চোখে সকলের মুখের দিকে চেয়ে দেখে বলল, হ্যাঁ, এই তল্লাটে আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পাবে না। এ গোহাটায় আমার কথাই আইন। এই গরুর দাম ৬,০০০ টাকার ১ পয়সা কম নয়। কিনতে হয় কেন, না হলে কেটে পড়ো। ঝিকু ঘুষি পাকিয়ে বলে, বললেই হলো। পানাই মণ্ডল ভীতু মানুষ, তাড়াতাড়ি দুজনের মাঝখানে পড়ে বলল, হাঙ্গামাই কাজ নেই বাপু, গরু আমি আর কিনছি না। গরু কেনার এত ঝামেলা জানলে কে এত দূরে গোহাটায় আসতো? ঘাট হয়েছে লালমোহন বাবু, আমি গরু নেব না। সঙ্গে সঙ্গে সেই গরু গম্ভীর গলায় ফের দৈববাণী হলো, ও গরু তোমার, নিয়ে যাও। লালমোহন পাজিল। লালমোহন দিশেহারা মতো চারদিকে চাইল, কিন্তু কথাটা কার মুখ থেকে বেরোলো সেটা বুঝতে পারল না। চারদিকে বিস্তর ক্রেতা বিক্রেতা, ফড়ে দালালের ভিড়, গোলমালে কান পাতা দেয়। এর মধ্যে এই বাজ ডাকা গলায় কে মাঝে মাঝে কথা কয়ে উঠছে তা সে বুঝতেই পারছে না। হঠাৎ মাস্তানি ঝেড়ে ফেলে সে পানায়ের দিকে হাত বাড়িয়ে বলল, দিন মশাই, ওই ৪,০০০ দরে কমিশনটা দিয়ে ফেলুন তো, তারপর গরু নিয়ে চলে যান। পানাই গোলমাল এড়ানোর জন্য ট্যাকে হাত দিয়েছিল টাকাটা দিয়ে ফেলবে বলে, কিন্তু আচমকাই শান্ত ছোটোখাটো গরুটা এগিয়ে এসে দুম করে একটা প্রবল ঘুষো মেরে দিল লালমোহনকে। ডিগবাজি খেয়ে পড়ে লালমোহন ওরে বাবা রে বলে চেঁচিয়ে চোখ উল্টে ফেলল। গরুর ব্যাপারই ভারী অবাক হয়ে বলল, বড় আশ্চর্য কাণ্ড মশাই। সাবিত্রী বড় ঠান্ডা স্বভাবের গরু, কখনো কাউকে ঢু দেয়নি আজ অবধি। তা যাই হোক, এসব কাণ্ড দেখে বড় ঘাবড়ে গেছি। গরু আপনিই নিন। খুশি মনে টাকা গুনে দিয়ে গরু সাবিত্রীকে নিয়ে হাট ছেড়ে বেরিয়ে পড়ল পানাই। মাঠের ভিতর হাঁটা পথ ধরে পানাই বলল, ঝিকু, কাণ্ডটা কিছু বুঝলি? ঝিকু মাথা নেড়ে বলল, না জামাইদা, অশৈলী কাণ্ড। কথাগুলো কে বললো বলো তো? ঠোঁট উল্টিয়ে পানাই বলল, কিছুই তো বুঝলাম না। মনে হলো দৈববাণী কিছু হচ্ছে, একটু ভয় ভয় করছে যেন। তা আমারও কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছিল। কিন্তু জামাইদা, চারদিকটা কেমন হঠাৎ থম মেরে গেছে, দেখেছো? তাই তো রে, আকাশের রংটাও তো ভালো নয়। ঝড় আসবে বুঝি? ঘূর্ণিঝড় এলে এরকমটা হয়। এত বড় ফাঁকা মাঠে এই ঝড়ের মুখে পড়লে যে বিপদ হবে রে। ছোট জামাইদা, ছোটার কি উপায় আছে? গরুটা রয়েছে না? তার গরুটা তোমার ট্যাটন আছে জামাইদা। লালমোহনকে কেমন ঢুঁসোটা মারলো বলো? সেইটাও চিন্তার কথা রে। এত ঠান্ডা স্বভাবের গরু হঠাৎ এমন খেপে গেল কেন বলতো? গরুটা এলেবেলে নয় জামাইদা, কিন্তু পা চালা। ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ? উড়িয়ে নিয়ে যাবে কিন্তু। খোলা মাঠে ঝড়টা একেবারে উন্মাদের মতো ধেয়ে আসছিল। দূর থেকেই তার ডাকাতের মতো হাঁকার শোনা যাচ্ছিল, সঙ্গে একটা গুমগুম মেঘ ভাঙা আওয়াজ আর বাজের ঝিলিক। হঠাৎ দড়িতে একটা হ্যাঁচকা টান পড়ায় পড়ো হয়ে ছুটতে লাগলো পানাই। চেঁচিয়ে বলল, ঝিকু, এই ধর আমাকে, এই গরুটা পালাচ্ছে যে। ঝিকু এসে তার একটা হাত চেপে ধরল বটে, কিন্তু আটকাতে পারল না। গরুর টানে দুজনেই প্রাণপণে ছুটতে লাগলো এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে। প্রচণ্ড বাতাস আর ধুলোয় দিক ঠিক রইল না। একটা ছোটোখাটো গরুর গায়ে যে এত জোর আর এত বেগে ছুটতে পারে সেটা তাদের বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু ঝড়টা তাদের পেরে ফেলার আগেই সেই গরুটা মাঠটা আড়াআড়ি পার হয়ে একটা পৌর বাড়ির মধ্যে এনে ফেললো তাদের। চারিদিকে বড় বড় গাছ, তাদের আড়াল হওয়া একটা পৌর বাড়ি। তবে দেউড়ির পর একখানা দালান গোছের জিনিস দাঁড়িয়ে আছে। শালা ভগ্নিপথ গরু সমেত ঢুকে পড়ল সেখানে। আর ঠিক তখনই বাইরে প্রচণ্ড ঘূর্ণিঝড় আছড়ে পড়ল। কয়েকটা গাছ উপড়ে প্রায় উড়ে গিয়ে দূরে আছড়ে পড়ল। ঘরটাও থরথর করে কেঁপে উঠছিল বাতাসের ধাক্কায়। ভারী হতভম্ব হয়ে তারা দাঁড়িয়ে রইল শুধু। ঝড় যখন থামলো তখন অন্ধকার হয়ে এসেছে। বাইরে বেরিয়ে কিন্তু তারা কোথায় এসেছে
আর কোন দিকে গেলে গায়ে পৌঁছানো যাবে তা ঠাহর করতে পারল না। অন্ধকারে চারদিকটা একদম ল্যাপা পোঁছা। ওরে ঝিকু, এ তো বড় বিপদেই পড়া গেল। তাই তো জামাইদা, এই অন্ধকারে কোন দিকে যাওয়া যায়? হাতের দড়িতে মৃদু টান পড়তেই হাঁটতে হাঁটতে পানাই বলল, আয় ঝিকু, সাবিত্রী পিছু পিছু যাই চল। ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে কি জানি বাপু, গরুটা বোধহয় সাক্ষাৎ ভগবতী। আশ্চর্য বিষয়ে ঘন্টা খানিকের মধ্যেই গরু নিয়ে তারা গায়ের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারল। ঝিকু, সাবিত্রী কি করে আমাদের গা চিনল বলতে পারিস? না দাদা, আমার মাথা ঝিমঝিম করছে। বাড়ি আসতেই শাঁখ আর উলুধ্বনি দিয়ে পানাইয়ের বউ গরুকে বরং করে চাল কলা আর আরও কী সব মেখে খেতে দিল। বাচ্চারা এসে গরুর গায়ে হাত বুলোতে লাগলো। পানাই বলল, লক্ষ্মী গরু চেয়েছিলে, কপাল ঝরে তাই মিলিয়ে দিয়েছেন ভগবান। মা লক্ষ্মীকে পেলাম করো সবাই। তা সাবিত্রী ভারী খুশি হয়ে একটা ডাক ছাড়ল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে আর একটি মজার গল্প নিয়ে। আর আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প কুরুক্ষেত্র। যখনই কোনো কাজ খুব মন দিয়ে করতে যায় বজ্রকুমার, তখনই আনমনে সে কেবল তেরে কেটে তাক আওড়াতে থাকে। এটাই তার মুদ্রাদোষ। এমন নয় যে সে একজন ডাক সাহিত্যে তবলচি, তবলার কিছুই সে জানে না। তবু মুখে কেন যে তার তেরে কেটে তাক উচ্চারণ হতে থাকে তা সে নিজেও জানে না। বজ্রকুমার আসলে একজন শিক্ষানবিশ চোর। এ ব্যাপারে সে একজন বড় ওস্তাদের কাছে নাড়া বেঁধেছিল। বিশ্বনাথ রায়পাল খুবই সিদ্ধহস্ত চোর। তার কাছে নানা রকম কলাকৌশল শিখতে শুরু করেছিল, আর বছরটা লেগে থাকতে পারলেই হতো। কিন্তু 20 পালের বুড়ো বয়সে ভীমরতি হল। কাশীতে বিশ্বনাথ দর্শন করতে গিয়ে সে সাধু হয়ে হিমালয়ে চলে যায়, আর ফিরল না। তো বিদ্যেটা পুরোপুরি শেখা না হলেও বজ্রকুমার যেতটুকু শিখেছে তাতে পেট চলে যায়। কিন্তু সূক্ষ্ম কলা কৌশলগুলো না জানলে দাও মারা সম্ভব নয়। 20 ওস্তাদ বছরে একটা কি দুটোর বেশি চুরি করতই না। এই একটি বা দুটি ছিল মারাত্মক ধরনের, যা হেসে খেলে বড় লোকি চালে 2-4 বছর কাটিয়ে দেওয়া যেত। কি নেই 20 ওস্তাদের! জোত ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, বাক্স ভর্তি টাকা, ঘর ভর্তি ছেলে মেয়ে, মন ভর্তি আনন্দ। মাথায় টেরি, কানে আতর, পরনে মলমলের পাঞ্জাবি, ফাইন ধুতি। দুপুরে গরম ভাতে ঘি, রাতে শেষ পাতে ক্ষীর। একবেলা মাছের মুড়ো তো অন্যবেলা কচি পাটার ঝোল। 20 গিন্নির পা থেকে মাথা অবধি সোনার গয়না। বজ্রকুমারের আর 20 ওস্তাদ হওয়া ঘটে নেই, তবু বাঁচতে তো হবে। সে এ বাড়ি ও বাড়ি থেকে রোজই ছিঁচকে চুরি করে পেটটা চালায়। ছুঁচো মেরে হাত গন্ধ বই তো নয়। সে হলো ওস্তাদের কনিষ্ঠ চেলা। 20 বড় বড় চেলারাও কম যায় না। দেশে বিদেশে তারা সব ভালো ভালো শহরে জমিয়ে বসেছে, টাকা পয়সার ভাগাভাগি। বজ্রকুমার মন মরা হয়ে ঘুরে বেড়ায়। বড় বড় বাড়িতে ঢোকার এলেম তার নেই। সে এখনো সিন্দুক বা ভারী লোহার আলমারি খুলতে পারে না। এখনো হাঁচি বা কাশির ওপর তার নিয়ন্ত্রণ আসেনি। সবচেয়ে বড় কথা, এখনো কাজ করার সময় তেরে কেটে তাক বলার বদ অভ্যাস ছাড়তে পারেনি। প্রায়ই তাকে কুকুরে তাড়া করে, গেরস্থ সজাগ হয়ে পড়ে, আর নানা রকম গণ্ডগোল বেঁধে যায়। সনাতন কর্মকার একজন সোনার বেনে। তার বাড়িতে সোনাদানার আশায় হানা দিয়েছিল বজ্র। জানালার গড়াতে ফাঁক করে ঢুকেও পড়েছিল। একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, এমন সময় সনাতন হঠাৎ ঘুম থেকে উঠে পড়ল। হাঁক মেরে বলল, এই ফটকে,
খুব তবলাবাজ হয়েছিস তো, মাঝরাতে বউ আওড়াচ্ছিস। তো আর এক ঘর থেকে ফটকে বলে উঠল, তুমি গান বাজনার বোঝোটা কি বলো তো দাদা? হ্যাঁ, সোনা গলিয়ে গয়না বানাচ্ছ, তাই নিয়ে থাকো না। কে বললো আমি গান বুঝি না? নিধুবাবুর টপ্পা, কীর্তন, ভজন সব বুঝি। তোর মতো বেয়াক্কেলে নাকি রাত বিরাতে তবলার বোল ফুটিয়ে 5 জনের ঘুমের 12টা বাজাচ্ছিস? ফটকে বলল, তা ইচ্ছে করে বল তুলেছে নাকি? ঘুমোতে ঘুমোতে শুনতে পেলুম কে যেন তেড়ে কেটে তাক করছে, তাই ঘুমটা ভাঙতে কয়েকটা বোল একটু ঝালিয়ে দিচ্ছিলাম মুখে মুখে। হ্যাঁ, উদ্ধার করেছ। ঘর ভর্তি সোনাদানা নিয়ে এমনিতেই আমার ঘুম হয় না, আর যাও বা একটু তন্দ্রা এসেছিল, দিলি তার পিন্ডি চটকে। যাই, নন্দীবাবুর মেন নেকলেসটা রাত জেগে শেষ করে ফেলি। তো বজ্রকুমার তাড়াতাড়ি গড়াদের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল। একখানা অ্যালুমিনিয়ামের বাটি মাত্র জুটেছিল। একদিন গণেশ সাঁতরার বাড়িতে ঢুকে পড়েছিল বজ্রকুমার। ঢুকতেই ভারী বিপদ। যে ঘরখানায় ঢুকেছিল সেটাতে গণেশ সাঁতরার 90 বছর বয়সী পিসিমা থাকেন। বায়ুচড়া বলে বোধহয় ঘুমের বালাই নেই। দরজার ফাঁক করে আঙ্গুল ঢুকিয়ে কায়দা করে ছিটকিনি খুলে ভেতরে পা দিতেই এক্কেবারে মুখোমুখি। তা পিসিমা একগাল হেসে বললেন, এলি দাদা, আয়। সেই সন্ধ্যে থেকে হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি। ভাতের তেলটা তুই ছাড়া আর কে মালিশ করে? ওদের সব কড়া কড়া হাত, তোর হাত দুটা যেন মখমলের মতো। আহা, তখন থেকে ডাক খোঁজ করছি। শুনলুম নাকি পটল ডাঙ্গা গেছিস, ফিরতে রাত হবে। তা রাত বেশি হয়নি বোধহয়। আয় দাদা, একটু মালিশটা করে দিয়ে যা, গোপাল আমার। নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে বজ্রকুমারকে সে কাজও করতে হয়েছিল। বুড়ি চোখে মোটে ভালো দেখতে পান না, তাই রক্ষে সব কথায় কেবল হুঁ দিয়ে গিয়েছিল সে। তা বেরোনোর সময়ে একখানা পেতলের ঘটি আর একখানা হারিকেন সঙ্গে নিতে পেরেছিল সে। মনটা খুব বিগড়ে আছে। বড় না হোক, ছোটোখাটো একখানা দাও না মারলেই নয়। বিশি ওস্তাদের চেলা বলে নিজের পরিচয় দিতেও লজ্জা করে তার। আজও নিশুদ রাতে বেরিয়েছে বজ্রকুমার। মনের মতো একখানা বাড়ি খুঁজছে। কোনো বাড়ি তেমন পছন্দ হচ্ছে না। ঘন ঘন মাথা নাড়ছে আর তেড়ে কেটে তাক করে যাচ্ছে। হঠাৎ ধমকে দাঁড়ালো সে। আরে, এ বাড়িটা তো কখনো নজরে পড়েনি তার। রোজই এইসব পথ দিয়ে যাতায়াত, তবু পড়েনি। ভারী লজ্জা হলো বজ্রর। বিশে ওস্তাদ কি আর সাধে বলে? ওরে, চোখ যায় চোখ, তোদের চোখ থেকেও যে অন্ধ। তা কথাটা অতি খাঁটি। তেমন চোখ থাকলে কি আর এতকাল বাড়িটা চোখ এড়িয়ে যেত তার? রায়চৌধুরীদের আমবাগানের পশ্চিমে একটু আবডালে চমৎকার ছোটোখাটো একটা প্রাসাদ বললেই হয়। বজ্রকুমার বাড়িটা ঘুরে একটু জরিপ করে নিল। জানালা দরজা খুবই মজবুত। গোটা 2 জানালা খোলা ছিল, বেশ শক্ত শিক দেওয়া। বজ্র খুব বেছে বুঝে একখানা জানালা পছন্দ করে ফেলল। তারপর 4 দেওয়া যন্ত্র বের করে অনেক মেহনতে 2খানা শিক বাঁকিয়ে ভেতরে ঢোকার ফোকর করে নিল। একটু জিরিয়ে ওস্তাদ আর মা কালীর উদ্দেশ্যে 2টা পেন নাম ঢুকে পড়ল ঘরে। অন্ধকারটা চোখে একটু সইয়ে নিয়ে সে চারিদিকটা যা দেখল তা কহতব্য নয়। মেলায় জিনিস। ঘরে অন্তত 10খানা লোহার আলমারি, সিন্দুক আছে, কাঠের বাক্স টাক্সও আছে। আর পরের ঘরটা তো আরও সরেস। দেওয়ালে আলমারিতে কাঁচের আড়ালে রূপোর বাসন। আরও ঘুরে ফিরে দেখতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু লোভে পাপে মৃত্যু। যা পাওয়া যাচ্ছে তা কম নয়। সে খন্তা বের করে কাঁচ কাটতে লেগে গেল। হঠাৎ কানের কাছে কে যেন চাপা গলায় বলে উঠল, এই তুই কে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছিল বজ্রকুমারের। তোতলাতে তোতলাতে বলল, আগে ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল হয়ে গেছে? মজার আর জায়গা পাসনি? তুই বেজা চোর, বিষের চেলা। যে আগে আমাকে চিনিস? আমি হলাম গুলে ওস্তাদের 1 নম্বর চেলা গোবিন্দ। বিষের মতো এলেবেলে লোকের কাছে চুরি শিখিনি।
তুই চুরি জানিস কি রে হতচ্ছাড়া গবেট? এই কথায় বজ্রকুমারের রাগ হলো, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। রাগের চোটে তা ফের গরম হলো। সে বেশ তেজালো গলায় বলল, বিশ্বনাথ রায়পালের কাছে গুলে ওস্তাদ? হাসালে দাদা, এ যেন সমুদ্রের পাশে গোশপথ। কে গোশপদ রে গবেট? বলেই গোবিন্দ টকাশ করে একটা গাঁটটা মারল বজ্রর মাথায়। বলল, যত বড় মুখ নাই তত বড় কথা। বিশ্বে আবার ওস্তাদ হলো কবে? বজ্রকুমার মাথায় হাত বুলিয়ে নিয়ে ফুঁসে উঠে বলল, গুলে আবার চুরির জানেটা কি? বিষের হাত ধোয়া জলও সে নয়। তবে রে, বলে গোবিন্দ সাপটে ধরল বজ্রকে। বজ্র কম যায় না, বলল, দেখাচ্ছে মজা। দেখতে না দেখতে দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। কিল, ঘুষি, চড়, ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ল। চেয়ার টেবিল পড়তে লাগলো উল্টে। এই যে পরের বাড়ি গেরস্ত উঠে পড়তে পারে, এসব কথা কেউ খেয়ালই করলো না। ভাঙা কাছে দুজনেরই পা কেটে কুটে একসা, একখান ঝাড়বাতি অবধি খসে পড়ে শতখান হলো। ঘুষুঘুষি ছেড়ে দুজন দুজনকে কুস্তির প্যাঁচে কাহিল করার চেষ্টা করতে লাগলো। তাতে কুমড়ো গড়াগড়ি হলো অনেকক্ষণ। শেষমেশ লড়াই থামলো বটে, কিন্তু দুজনের আর তখন উঠে বসার ক্ষমতা নেই। গাঁটে গাঁটে যন্ত্রণা, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত। দুজনে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে, আধ মরা অবস্থা। এদিকে আকাশে ফর্সা হলো, জানালা দিয়ে সকালে রাঙ্গা রোদ এসে পড়লো ঘরে। এমন সময় একটা জাম্বুমানের মতো লোক এসে ঘরের দরজায় দাঁড়িয়ে পেল্লায় একখানা হাই তুলে তাদের দিকে চেয়ে বলল, এই তোরা চোর নাকি? বজ্র আর গোবিন্দ দুজনেই ফ্যাঁস ফ্যাঁস করে বলল, আর হবে না। আর হবে না। লোকটা আড়মোড়া ভেঙে রাজ্যের আলিস্যি আর বিরক্তি প্রকাশ করে বলল, ছ্যা, তা মাটিতে পড়ে থাকা কাহিল দুই চোর জুলজুল করে চেয়ে রইল। লোকটা মাথা নেড়ে বলল, তোদের হবে না, ওদেরও হয়নি কি না? তা কাদের কথা বলছেন আজ্ঞে? হ্যাঁ ঠিকই তো। কার কথা? বিষে আর বলে শেখাচ্ছিলুম, মাঝপথে হঠাৎ শেখা ছেড়ে কাজে নেমে পড়ল। তোদের দেখেই বুঝেছি তোরা তোদের ওস্তাদের মতোই অবদার্থ। দুজনেই ওস্তাদের নিন্দায় গরম হয়ে উঠল। উঠে দাঁড়ানোর চেষ্টাও করলো, একটু পারল না। লোকটা তাচ্ছিল্যর চোখে চেয়ে বলল, আমার নাম কালু সারেং। নামটা চেনা ঠেকছে? তা দুজনেই চমকে উঠল। কালু সারাঙ্গের নাম কে না জানে? তবে বজ্র বলল, তিনি তো প্রাতঃস্মরণীয় ব্যক্তি, কিন্তু তিনি তো গত হয়েছেন। গত হয়েছেন? বলে লোকটা মুখ ভেঙচে বলল, গত হলেই কি সুবিধা হলো তোদের? চুরি ছেড়ে অন্য লাইন ধর। সারা রাত তোদের যা কীর্তি দেখলাম। ছ্যাড়া 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 ছ্যাড়া। বলে লোকটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল, আর বাড়িটা হয়ে গেল বেবাক ফাঁকা। পুরো একখানা বাড়ি। দুই চোর উড়িকে ভড়ি করে উঠে দৌড়াতে লাগলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।